বাংলাদেশের রাজনীতির ইতিহাস অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী এক চরিত্র আব্দুল হামিদ খান ভাসানী। আমাদের সংগ্রাম করবেই চলবে। যারা ঘুষ খাও তারা ঘুষ না খাও, এখানের থেকে সমানে খাও। তার অনুসারীদের কাছে মাওলানা ভাসানী হিসেবে পরিচিত। শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, ব্রিটিশ শাসন শুরু করে এ অঞ্চলে সারা জীবন মাওলানা ভাসানী রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন। মাওলানা ভাসানী ছিলেন আওয়ামী মুসলিম লীগের, পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠাতার সভাপতি। পাকিস্তান শাসনামলে ভাসানীর রাজনৈতিক কর্মকাণ্ড বেশ জনপ্রিয়, কিন্তু এক সময় ভাসানীকে ছপিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান। তার নামের উপর ভিত্তি করে রাজনীতি পথ অগ্রসর হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে। যুদ্ধের শুরুর দিকে মাওলানা ভাসানী বাংলাদেশেরই ছিলেন। তখন তিনি টাঙ্গাইলে অবস্থান করেছিলেন, তবে তিনি টাঙ্গাইলের সন্তোষী নিজ বাড়িতেই ছিলেন না। নিজ বাড়ি ছেড়ে সে সময় তিনি উঠেছিলেন টাঙ্গাইলের বিন্নফির নামের আরেকটি গ্রাম তার এক অনুসারীর বাড়িতে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ মাওলানা ভাসানীর সাথে দেখা করতে টাঙ্গাইলে গিয়েছিলেন বামপন্থী নেতা রাশেদ খান মেনন এবং হায়দার আকবর খান রেনু। মিস্টার রেনু তার শতাব্দী পেরিয়ে বই লিখেছেন। তাদের পক্ষ থেকে মাওলানা ভাসানীকে ভারতে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি সেটি গ্রহণ করেছিলেন টাঙ্গাইলে থেকে চীনের সাথে যোগাযোগ করতে। ততক্ষণে টাঙ্গাইলের পাকিস্তানি আক্রমণ শুরু করেছে এবং টাঙ্গাইলের সফল করে তারা গ্রামের দিকে এগোচ্ছিল। হায়দার আকবর খান রেনু লিখেছেন, আমি বললাম চীনের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন, চীন দূতাবাসের পক্ষেও আপনার এখানে আসা সম্ভব নয়, পথে তো যুদ্ধ হচ্ছে। মাওলানা ভাসানী তারপর বলেছিলেন, হবে, যোগাযোগ হবে, সেটা আর তোমাকে ভাবতে হবে না। বুঝলাম, কিন্তু অযুক্তিকর কথা বলেছেন। পাকিস্তানি বাহিনী টাঙ্গাইলের সন্তোষের মাওলানা ভাসানীর বাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন। এরপর তারা বিন্নফের গ্রামের দিকে অগ্রসর হওয়ার আগে মাওলানা ভাসানী কৃষকের বেশ ওই গ্রাম ত্যাগ করেন। পরবর্তীতে তিনি সিরাজগঞ্জ যান। সেখানে একজন বামপন্থী নেতা সাইফুল ইসলামকে তার সাথে নিয়ে মাওলানা ভাসানী আসাম দিয়ে ভারতে প্রবেশ করেন। প্রশ্ন হচ্ছে, তৎকালীন আরেকজন প্রভাবশালী নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন? এ নিয়ে অনেকের মধ্যে অগ্রসরের কমতি নেই। এই লেখার মাধ্যমে ভাসানীর সেই সময়ের দিকে তাকানো হয়েছে। মাওলানা ভাসানী সহচর সাইফুল ইসলাম ছিলেন পাবনার তৎকালীন ন্যাপ মুজফ্ফর নেতা। তাদের সাথে অবস্থানের নানা ঘটনার বর্ণনা উঠে এসেছে সাইফুল ইসলামের লেখা বই ভাসানী স্বাধীনতা ভারত নামক বই। ইসলাম লিখেছেন, বিন্নফের গ্রাম আক্রান্ত হবার আগে মাওলানা ভাসানী পাশের আরেকটি গ্রামে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি নদী পার হয়ে সিরাজগঞ্জে আসেন। পরে সাইফুল ইসলামকে সাথে নিয়ে তিনি যমুনা নদী ধরে আসামে পৌঁছান। ভারতে প্রবেশ, ভারতের সীমান্ত পর্যন্ত পৌঁছাতে মাওলানা ভাসানীর এবং সহচরদের কয়েকটি সময় লেগে যায়। তবে ভাসানী প্রথমে ভারত ঢুকতে পারছিলেন না, কারণ সীমান্ত সংলগ্ন গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টি নিয়ে কিছুটা শঙ্কিত ছিলেন। তিনি বলেছিলেন, যেখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে সেই এলাকায় প্রবেশ করতে দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ নির্দেশ রয়েছে। মাওলানা ভাসানীকে নিয়ে গবেষণা করেছেন ভারতীয় পশ্চিমবঙ্গের লেখক ও গবেষক সুমিত্র দস্তিদার। আমিও আমার মাওলানা ভাসানী শিরোনামে তার একটি বই রয়েছে। দস্তিদার বিবিসি বাংলাকে বলেছিলেন, মাওলানা ভাসানী যখন আসাম সীমান্তে আসছিলেন তখন তাকে অভ্যর্থনা করা হয়েছিল ভালো মতোই। তখন আসামের মন্ত্রী মইনুল হক চৌধুরী মাওলানা ভাসানীকে শিষ্যের মতোই ছিলেন। তবে মুক্তিযুদ্ধের শুরুতে মাওলানা ভাসানী ভারত যেতে চাননি, তিনি চেয়েছিলেন লন্ডন যেতে। মাওলানা ভাসানী হঠাৎ অদৃশ্য। এই ব্যাপারটা নিয়ে আমরা কতটা সিরিয়াস, চলুন আজকে জানা যাক। ভাসানী ভারতে থাকাকালীন ভারত এবং তৎকালীন পূর্ব পাকিস্তান রাজনৈতিক মহলে অনেকেই কোনো খোঁজ খবর জানতেন না। তার মতো একজন সুপরিচিত এবং প্রভাবশালী রাজনীতিবিদ কেন হঠাৎ করেই অন্তরালে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছিল ভারতের তৎকালীন রাজনীতিবিদদের মধ্যে। রাজনীতির মহলে অনেকে জানতেন যে ভাসানী ভারতে আছেন, তবে তিনি ঠিক কোথায় আছেন এবং কিভাবে আছেন সেটি ছিল অনেকেরই অজানা। মুক্তিযুদ্ধের শুরু এবং অস্থায়ী সরকার গঠন করা হলেও মাওলানা ভাসানী ছিলেন যুদ্ধের মূলধারা থেকে আলাদা। অনেকে ভাবছিলেন তিনি হয়তো নিজ থেকেই নিবাসী জীবনযাপন করছেন। তার সাথে সবসময় থাকতেন পাবনার মুজফ্ফর নেপ কর্মী সাইফুল ইসলাম। তার কাজ ছিল ভাসানীর বিবৃতি ও চিঠি বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা। শাহ আহমদ রেজা 1971 সালে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকাকে উদ্ধৃত করে যুগে যুগে মাওলানা ভাসানীর সংগ্রাম বইতে লিখেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভায় মার্ক্সবাদী কমিউনিস্ট নেতা হরে কৃষ্ণ কুমার 14 মে অভিযোগ করেছিলেন যে মাওলানা ভাসানীর কলকাতাকে কোথাও অন্তরীণ করা
রাখা হয়েছে। জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন মাওলানা ভাসানী কোথায় আছে সেটা তিনি বা তার সরকার জানেন না। পার্টির সমর্থনে সাপ্তাহিক বাংলাদেশ এর 21শে মে 1971 প্রধান শিরোনাম ছিল ভাসানী কলকাতাকেই অন্তরীণ কিন্তু সরকার নীরব। আমার রাজ্য সরকারের কাছে দাবি জানাইতেছি যে অবিলম্বে তারা এই রহস্যজাল জেদ করুন এবং ভাসানী সাহেবের নিরাপত্তার কেন্দ্র করিয়ে যে উদ্বেগ এবং সৃষ্টি হইয়াছে তা দূর করুন। সে সময় বিভিন্ন লেখার মাধ্যমে জানা যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মাওলানা ভাসানী ভারত কোনো একটি জায়গা ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় থেকেছেন, কখনো থেকেছেন কলকাতায়, কখনো আসামে, কখনো দেরাদুনে। মাওলানা ভাসানী কি ভারতীয় গৃহবন্দী ছিলেন? মাওলানা ভাসানীর অনুসারীদের অনেকেই মনে করতেন ভারতে প্রবেশ করে তিনি কার্যত নিজের স্বাধীনতাই খুঁজতেছিলেন। সাংবাদিক ফয়েজ আহমদ প্রয়াত তার মধ্যরাতের অশ্বারিত বইতে লিখেছেন, তিনি যদি ভারতে যাবার সিদ্ধান্ত না নিতেন তবে হয়তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যভাবে রচিত হতো। ফয়েজ আহমদ লিখেছেন, ভারতে থাকার সময় মাওলানা ভাসানীর গতিবিধি ছিল নিয়ন্ত্রিত, কেবলমাত্র দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে তিনি ঘুরতে যেতেন। রাজনৈতিক ইতিহাসবিদদের অনেকেই উল্লেখ করেছেন যে নিরাপত্তার অজুহাতে তাকে সবসময় নজরদারি রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা কিংবা ম্যাজিস্ট্রেট সবসময় ভাসানীর সাথে থাকতো। বিভিন্ন লেখায় দেখা যায় প্রবাসী সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতার বাইরে অন্য কেউ তার সাথে দেখা করতে পারতেন না। মাওলানা ভাসানীর সাথে কে দেখা করবেন এবং কে করবেন না সেটি নির্ভর করত ভারত সরকারের উপর। এমনকি ভাসানীর একান্ত অনুগত ও অনুসারী হিসেবে পরিচিত হায়দার আকবর খান রিনু এবং রাশেদ খান মেনন এবং কাজী জাফর আহমেদও তার সাথে দেখা করতে পারেননি। মাওলানা ভাসানীর সাথে দেখা করার চেষ্টা করেছেন। সিপিপিআই এম এর সাহায্য চেয়েছিল কোনোভাবে ভাসানীর সাথে দেখা পাওয়া যায় কি, তবে তার প্রকাশ্য এবং পার্লামেন্ট প্রশ্ন উত্পাদন করেছিল মাওলানা ভাসানী কোথায়। ভারত সরকারের উত্তর লিখেছেন হায়দার আকবর খান রিনু। মুক্তিযুদ্ধ শুরু হবার আগে মাওলানা ভাসানীর সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মুক্ত ও স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার উদ্দেশ্যে লন্ডনে বিপ্লবী অস্থায়ী গণপ্রজাতন্ত্রী সরকার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই লক্ষ্যে 1971 সালে 8 এপ্রিল লন্ডনের পথে আত্মগোপন করে ভারতে অভিমুখী যাত্রা শুরু করেন। ফয়েজ আহমদ লিখেছেন, ভারত থেকে লন্ডনে পৌঁছানোর সহজ পথ বেছে নেওয়ার সিদ্ধান্তটি ছিল ভ্রান্ত। এই রাজনৈতিক ভুল সিদ্ধান্তের ফলে তিনি ভারত সরকার কর্তৃক অগ্রসিত গৃহবন্দী হয়ে পড়েন এবং তার বিপ্লবী সরকারের পরিকল্পনাটি সঠিকভাবে ধানচাল হয়ে যায়। জীবনে তার সবচাইতে বেদনাদায়ক ঘটনা ছিল এই ব্যর্থতা। এপ্রিল মাসের শেষের দিকে তাওজুদ্দিন আহমদ খন্দকার, মুশতাক আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম কলকাতায় মাওলানা ভাসানী যে বাসায় তেন সেখানে দেখা করতে যান। তিনি দেরাদুনে আদর অপ্রায়ণের মধ্যে আটকা অবস্থায় আগস্ট মাসে জানতেন যে ডিসেম্বরের মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করবে। লিখেছেন ফয়েজ আহমদ। এবং বিরোধী নেতা পাকিস্তানি রাজনীতিতে মাওলানা ভাসানী অনেকের কাছে ভারত বিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন, যেই কারণে ভারত সরকারের অপছন্দের তালিকায় ছিলেন না। তবে রাজনীতিবিদ হিসেবে ভাসানীকে উপেক্ষা করার সুযোগও ছিল না। কলকাতার লেখক ও গবেষক সৌমিত্র দস্তিদার বলেছেন, মাওলানা ভাসানীকে নিয়ে তৎকালীন ভারত সরকারের মধ্যে অস্বস্তি ছিল। এর বড় কারণ হচ্ছে তার চীনপন্থী রাজনীতি। ভারত যেহেতু চীনের প্রতিপক্ষ, সেজন্য মাওলানা ভাসানী আস্থায় নিত না ভারত সরকার। তবে ভারতের অনেকের রাজনীতিবিদদের মধ্যে মাওলানা ভাসানীর ব্যক্তিগত গ্রহণযোগ্য ছিল। বিবিসি বাংলাকে সৌমিত্র দস্তিদার বলেন, ওনার গায়ে চীনপন্থী হিসাবে চাপ ছিল, অস্বীকারও করতেন না। কিন্তু পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন ভয়ঙ্কর চেহারাই ছিল, তারাও ছিল চীনপন্থী। যদি মাওলানা ভাসানী কখনো নকশালদের সমর্থন করতেন, সে চিন্তাও ছিল ভারত সরকারের মনে। এসব নিয়ে গোয়েন্দা রিপোর্ট মাওলানার বিপক্ষে ছিল। সে আশঙ্কা থেকে ভারত সরকার মাওলানাকে নিয়ে দিতে চায়নি। ভাসানীর ভারত বিরোধী মনোভাব থাকার ভারতের ইন্দিরা গান্ধী সরকার মুক্তিযুদ্ধের সময় তাকে নজরবন্দি করে রেখেছেন। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব যাতে বামপন্থীর হাতে চলে না যায় সেজন্য বেশ চিন্তিত ছিল ভারত সরকার। সেজন্য তার মাওলানা ভাসানীকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন বলেও বিভিন্ন লেখায় উঠে আসে। ভারত থেকে মাওলানা ভাসানী যদি কথা বলেন তাহলে অন্য নেতাদের কথাগুলো গৌণ হয়ে যাবে। মাধ্যম এবং রাজনৈতিক দলগুলো হয়তো ভাসানীকে গুরুত্ব দেবে। এসব কারণেও
ভারত সরকার মাওলানা ভাসানীকে প্রকাশতে দেয়নি বলে করতেন সৌমিত্র দস্তিদার। মুক্তিযুদ্ধের বামপন্থী অংশগ্রহণের প্রশ্ন কলকাতায় একটি সমন্বয় কমিটি গঠনের চেষ্টা করা হয়েছিল। এই সমন্বয় কমিটির চেয়ারম্যান হিসেবে মাওলানা ভাসানীর নামও ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই সমন্বয় কমিটির সাথে মাওলানা ভাসানীর যোগাযোগ ভারত সরকার পছন্দ করেনি। বামপন্থী যোদ্ধাদের সাথে যোগাযোগ না পারেন সেজন্য থেকে কুচবিহারে দেওয়া হয়েছিল। সরকারি উদ্যোগ কলকাতা প্রেস ক্লাব সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, কিন্তু ভারত সরকারের উপর অসন্তুষ্ট হয়ে মাওলানা ভাসানী সেই সংবাদ সম্মেলনে যেতে অস্বীকার জ্ঞাপন করেন। ফলে মাওলানা ভাসানীর সহচর সাইফুল ইসলাম প্রেস কনফারেন্স উপস্থিত হয়ে মাওলানা ভাসানীর পক্ষে একটি বিবৃতি পাঠ করেন। সাংবাদিক ফয়জা আহমদ লিখেছেন, সময় ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে মাওলানা ভাসানীর বৈঠক হয়েছিল। বাংলাদেশের রাজনীতির যুদ্ধের পরিচালনার জন্য পঞ্চদলীয় একটা উপদেষ্টা কমিটি করা হয়েছিল। কমিটির বৈঠকে তিনি একবার যোগ দিয়েছিলেন। সেই বৈঠকের একটি ছবি তৎকালীন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। মাওলানা ভাসানীর অনুসারীদের তাদের বিভিন্ন লেখায় লিখেছেন, এর মাধ্যমে ভারতকে প্রমাণ করতে চেয়েছিল যে মাওলানা ভাসানী ভারতে ভালো আছেন, সুস্থ আছেন এবং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। তবে ফয়েজ আহমদের বাসায় যেদিন বাংলাদেশের বিজয় লাভ করে সেই 16 ডিসেম্বর মাওলানা ভাসানী ভারতের দেরাদুনে অঘোষিত গৃহবন্দী হিসাবে অবস্থান করেছিলেন। আমাদের আজকের ভিডিওর ফারাক্কা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 90 বছর বয়সে এক লং মার্চ নেতৃত্ব দেওয়ার গল্প। 1975 সালের বুড়ার কথা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের কয়েক বছরের মধ্যে বাংলাদেশের পরিবেশ এবং প্রতিবেশীর জন্য এক অন্ধকার এসে হাজির হয়। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ভারতের 18 কিলোমিটার ভিতরে গঙ্গা নদীর উপর একটি বাঁধ নির্মাণ করে ভারত। সেটি ফারাক্কা বাঁধ নামে পরিচিত। এই বাঁধের প্রভাব শুকনো মৌসুমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির জন্য হাহাকার তৈরি হয়। কলকাতার রক্ষার যুক্তি দেখে ভারত এই ব্যারেজ নির্মাণ করে, ফলে বাংলাদেশ এর বিরূপ প্রভাব পড়ে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এর ক্ষতির প্রভাব পড়ে। 1976 সালের 16 মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিল আয়োজন করেন বাংলাদেশের সুপরিচিত রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা ভাসানীর দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা ফারাক্কা লং মার্চ সংগঠিত করা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ফারাক্কা লং মার্চের নেতৃত্বে, তখন তার বয়স 90 বছর। কেমন ছিল এই 90 বছরের লং মার্চ মিছিল? 1976 সালের দিকে মাওলানা ভাসানী জনিত অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসিত ছিলেন। 76-এর 18 এপ্রিল হাসপাতাল থেকে ফেরার পর মাওলানা ভাসানী ঘোষণা দেন, ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লং মার্চ করবেন। তার এই কর্মসূচি তখন অনেকেরই বেশ চমকে দেয়, কারণ 90 বছরের একজন মানুষ গড়ি থাকার কথা। এজন্য 16 মে রাজশাহী শহর থেকে লং মার্চ করার ঘোষণা দেন তিনি। ফেনী নদী থেকে আরও পানি পাবে ভারত, ফারাক্কা ভেঙে পাবে ভারতের ভেতরে কর্মসূচি বাস্তবায়নের জন্য 1976 সালে 2 মে মাওলানা ভাসানী 23 জন সদস্য বিশিষ্ট ফারাক্কা মিছিল পরিচালনা কমিটি গঠন করা হয়। এরপরে এই কমিটির সদস্য সংগ্রাম আরও বৃদ্ধি পাচ্ছে। আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে তিনি একটি চিঠি আব্দুল হামিদ খান ভাসানী। সেই চিঠিতে মিসেস গান্ধীর কাছে লং মার্চ কারণ করেন ভাসানী। সাংবাদিক এনায়েতুল্লাহ খান, আনোয়ার জাহিদ এবং সিরাজুল হোসেন খান এ চিঠি করেন আব্দুল হামিদ খান ভাসানীকে সফল করার জন্য। 1976 সালের 28 এপ্রিল মাওলানা ভাসানী এক বিবৃতিকে সকলের প্রতি আহ্বান জানান। জাতীয় কৃষক সমিতি আবু নোমান খান সেই লং মার্চ সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণ সংকলন বইতে। খান লিখেছেন, মার্চের মিছিল থেকে রাজশাহী থেকে প্রেমতলি থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মনকষা থেকে শিখগঞ্জ থেকে 64 মাইল অতিক্রম করবে। মাওলানা ভাসানীর অনুসারীরা তাকে একজন রাজনীতিবিদ চেয়েও দার্শনিক চেয়েও বেশি বিবেচনা করতেন। সমর্থকরা মনে করতেন 45 বছর আগে ফারাক্কা বাঁধ সম্পর্কে মাওলানা ভাসানী যা অনুমান করেছিলেন পরবর্তীতে সেটিই ঘটেছে।